পুরো উপত্যকা দখলের প্রস্তুতি হিসেবে অভিযান চালানো হচ্ছে গাজা সিটিতে। নতুন করে হামলায় সাংবাদিক সহ নিহত অন্তত ৮০, ২ এলাকায় হাজারের বেশি স্থাপনা ধ্বংস। ইয়েমেনে ব্যাপক অভিযান ইসরায়েলের, অন্তত ৯২ জন হতাহত। চড়া মাশুল দিতে হবে হুমকি নেতানিয়াহুর। পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি হুতির। ভারতে প্রবেশকালে বাংলাদেশি নাগরিকদের আওয়ামী লীগ কিংবা জঙ্গি তকমা দিয়ে হেনস্থা। গেদের সীমান্ত থেকে ২ ভুয়া সাংবাদিক সহ ৩ জনকে আটক। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান। পরিকল্পিতভাবে গাজা দখলের প্রস্তুতি হিসেবেই অভিযান চালানো হচ্ছে গাজা সিটিতে। বিবিসি সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে আরও বড় পরিসরে বর্বরতা চালাবে তেল আবিব। এদিকে অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি হামলায় নতুন করে প্রাণ গেছে অন্তত ৮০ জনের, যার মধ্যে ৪ সাংবাদিকও রয়েছেন। ধ্বংস হয়ে গেছে গাজা সিটির ২ এলাকার ১,০০০-এরও বেশি স্থাপনা। একের পর এক মিসাইল হামলায় জ্বলছে গাজার বিভিন্ন এলাকা। সোমবার আল নাসের হাসপাতাল লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী, যাতে প্রাণ গেছে সাংবাদিক সহ বেশ কয়েকজনের। হামলায় নিহত সাংবাদিকদের মধ্যে হুসাম আল মাসরি এবং হাতেম খালেদ নামে ২ জন রয়েছেন, যারা বার্তা সংস্থা রয়টার্সের হয়ে কাজ করতেন। এর আগে রাতভর গাজা সিটির জয়তুন এবং সাবরা এলাকায় তাণ্ডব চালায় স্থলবাহিনী। আইডিএফ এর অভিযানে গাজা সিটির জয়তুন ও সাবরা এলাকায় ধ্বংস হয়ে গেছে হাজারেরও বেশি ভবন এবং স্থাপনা। বাড়ানো হচ্ছে সেনা সংখ্যাও। বিবিসি সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে পরিকল্পিতভাবে গাজা দখলের প্রস্তুতি হিসাবেই অভিযান চালানো হচ্ছে গাজা সিটিতে। আমার পাশের তাঁবুতে পুরো পরিবারের সদস্যরা ঘুমিয়েছিল। ওদের ওপর একটি মিসাইল বিস্ফোরিত হয়, যাতে ওই পরিবারের সব সদস্য মারা যায়। এই পরিবারটিতে ৪ জন নিহত হয়েছে আর আহত হয়েছে ১২ জন। এদিকে গাজা সংলগ্ন সীমান্ত এলাকাগুলোয় আরও সেনা বৃদ্ধি করেছে ইসরায়েল। মোতায়েন করা হয়েছে ট্যাঙ্ক এবং সাজোয়াজান। জাতিসংঘ জানিয়েছে আগামী সেপ্টেম্বরের মাঝে ব্যাপক আকারে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে গাজার দক্ষিণাঞ্চলের এলাকাগুলোয়। ইসরায়েলি বর্বরতায় উপত্যকায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ৬২,৬০০-র বেশি মানুষ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইয়েমেনে ব্যাপক অভিযান চালিয়ে হুতিদের ক্লাস্টার বোমা হামলার জবাব দিল ইসরায়েল। রোববার রাজধানী সানায় সামরিক স্থাপনা টার্গেট করে বোমা বর্ষণ করে তেল আবিব। প্রাণহানির শিকার হয় ৬ জন, আহত ৮৬ জন। ইসরায়েলি হামলাকারীদের চড়া মাশুল দিতে হবেই হুঁশিয়ারি দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। কোনো হুমকি হামলায় ঠেকাতে পারবে না হুতিদের পাল্টা জবাব ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির। ইসরায়েলে হুতিদের ক্লাস্টার বোমা ব্যবহারের খবরের দুদিনের মাথায় হামলায় কেঁপে উঠল ইয়েমেনের রাজধানী সানা। ১০টিরও বেশি যুদ্ধবিমান নিয়ে প্রায় ২০০০ কিলোমিটার পাড়ি দিয়ে চালানো হয় অভিযান। ৪টি টার্গেটে ছোড়া হয় ৩০টির বেশি বোমা। হামলার জবাবে পাল্টা হামলা হবেই, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেল আবিবের সক্ষমতা এবং সংকল্পের নমুনা দেখে শিখছে বিশ্ব, এমন মন্তব্য করেন তিনি। ইয়েমেনে কৌশলগত টার্গেটে হামলা চালিয়েছে বিমান বাহিনী। রাজধানী সানার কেন্দ্রে প্রেসিডেন্সিয়াল প্যালেসে বোমা ফেলেছে, বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে। হুতি সন্ত্রাসীরা চড়া মূল্য দেওয়া শিখছে এবং ইসরায়েলে চালানোর প্রতিটি হামলার মূল্য চুকাতে হবে এভাবেই। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি অবশ্য বলছে তাদের সামরিক স্থাপনায় নয়, বরং বেসামরিক অবকাঠামোয় বোমা বর্ষণ করেছে ইসরায়েলিরা। হুতির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, যত ত্যাগই করা লাগুক, গাজার প্রতি সমর্থন এবং সে লক্ষ্যে ইহুদি সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে তারা। ইয়েমেনে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এক বিবৃতিতে বলা হয়, তেল আবিবের আগ্রাসন প্রমাণ করছে আমেরিকার সমর্থন নিয়ে আরব ও মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ চায় ইসরায়েল। হুতিদের সাহসিকতার প্রশংসাও করেছে হামাস। ইসরায়েলের বিরুদ্ধে সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় তারা। ডরথি তাসরিন, যমুনা নিউজ।
প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে ক্লাস্টার মিউনিশনযুক্ত মিসাইল ব্যবহার করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। শুক্রবার তেল আবিবে চালানো হামলায় মারাত্মক এই যুদ্ধাস্ত্র ব্যবহারের প্রমাণ পেয়েছে আইডিএফ। কয়েক ধাপের আকাশ প্রতিরক্ষা থাকা সত্ত্বেও ক্ষেপণাস্ত্রটি ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ধারণা করা হচ্ছে ইরানের মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তির সমরাস্ত্রটি হাতে পেয়েছে হুতি বিদ্রোহীরা। গভীর রাতে সবাই যখন ঘুমে তখনই বিস্ফোরণে কেঁপে ওঠে তেল আবিব। শুক্রবার 4 ধরনের প্রতিরক্ষা ফাঁকি দিয়ে ইসরায়েলে আঘাত হানে হুতি বিদ্রোহীদের ছোড়া একটি মিসাইল। ব্যর্থ হয়েছে মার্কিন প্রযুক্তির থার্ড আলোচিত আয়রন ডম, অ্যারো, ডেভিড স্লিংয়ের মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এরপরই আলোচনায় আসে ক্ষেপণাস্ত্রটি। ইসরায়েলি বিমান বাহিনীর অনুসন্ধানে বেরিয়ে এসেছে হামলায় ব্যবহার করা হয় অত্যাধুনিক প্রযুক্তির ক্লাস্টার ওয়ারহেড যুক্ত মিসাইল। প্রায় 2 বছরের সংঘাতে এবারই প্রথম ক্লাস্টার মিসাইল ব্যবহারের নজির গড়ল হুতি বিদ্রোহীরা। কিছু ক্ষেত্রে সাধারণ ব্যালিস্টিক মিসাইলের চেয়েও ভয়াবহ হয়ে উঠতে পারে আধুনিক সমরাস্ত্রটি। মাটির 7-8 হাজার উচ্চতায় ছোট ছোট ওয়ারহেড কিংবা সাবমিউনিশনে বিভক্ত হয় ক্লাস্টার বোমা, যা ছড়িয়ে পড়ে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায়। ঘটতে থাকে একের পর এক বিস্ফোরণ। বেশ কিছু ইসরায়েলি গণমাধ্যমের বিশ্লেষণ বলছে, ক্লাস্টার বোমার এ বৈশিষ্ট্যের কারণেই হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। ছোট ছোট খণ্ডে বিভক্ত হওয়ার পূর্বে ধ্বংস করা যায়নি হুতির ছোড়া ক্ষেপণাস্ত্রটি। সারা বিশ্বে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো কিছু পরাশক্তির কাছেই রয়েছে এই ক্লাস্টার বোমা। সম্প্রতি 12 দিনের যুদ্ধে ইসরায়েলে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় ইরান। ধারণা করা হচ্ছে তেহরানের কাছ থেকেই অস্ত্রটি হাতে পেয়েছে হুতিরা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের চাপের কাছে কখনোই মাথা নত করবে না ইরান, জানালেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বেশ কিছুদিন পর রোববার জনসম্মুখে আসলেন তিনি। জনতার উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানান, এখনো অমীমাংসিত যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনার বিষয়টি। তবে এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও নিজেদের অবস্থানে অটল থাকার কথা জানিয়েছেন খামেনি। পরমাণু ইস্যুতে ইউরোপীয় নেতাদের সাথে আবারও আলোচনায় বসতে রাজি হয়েছে তেহরান। মঙ্গলবার হতে পারে বৈঠক। যুক্তরাষ্ট্র চায় আমরা তাদের সিদ্ধান্ত মেনে নিই, যা খুবই অপমানজনক। ইরানি জাতি সব শক্তি দিয়ে তাদের প্রতিহত করবে। যারা ভেবেছিল তাদের হামলা ইরানের ভিত নাড়িয়ে দেবে, জনগণকে ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেবে, এমনকি ইরানের পরবর্তী শাসকও নির্ধারণ করে ফেলেছিল। গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে আরও $2.36 কোটি অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। রোববার গাজার প্রতি একাত্মতা প্রকাশে রাজধানী কুয়ালালামপুরের সড়কে জড়ো হয় হাজার হাজার মানুষ। সেখানে অংশ নেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও। বক্তৃতায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি তীব্র নিন্দা জানান প্রধানমন্ত্রী। গাজায় নিরপরাধ শিশুদের উপর বর্বরতা চালানোয় তাকে নিষ্ঠুর ও উন্মাদ বলেও আখ্যা দেন আনোয়ার ইব্রাহিম। একই সময় নিরপরাধ ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে অর্থ সহায়তার ঘোষণা দেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী। এর আগেও ফিলিস্তিনে আরও 100 মিলিয়ন রিঙ্গিত অর্থাৎ $2.36 কোটি অর্থ সহায়তা প্রদান করেছিল মালয়েশিয়া। ভারতে প্রবেশের সময় বাংলাদেশি নাগরিকদের সাথে প্রতারণার চেষ্টাকালে 2 ভুয়া সাংবাদিক সহ 3 জনকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। তারা বৈধভাবে সীমান্ত পারাপারকারীদের আওয়ামী লীগ নেতাকর্মী কিংবা জঙ্গি তকমা দিয়ে নানাভাবে হেনস্থা করত। আটককৃতদের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কৃষ্ণগঞ্জ আদালত। সম্প্রতি দুদেশের সীমান্তে বাংলাদেশি নাগরিকদের সাথে এমন বেশ কয়েকটি প্রতারণার ঘটনা ঘটেছে। সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। দর্শনা গেদে সীমান্ত দিয়ে শনিবার মেডিকেল ভিসায় বৈধভাবে ভারতে প্রবেশ করেন 4 বাংলাদেশি নাগরিক। সীমান্তে সংরক্ষিত এলাকা পার হওয়ার পরপরই তাদের ঘিরে ধরে সাংবাদিক ও গোয়েন্দা পুলিশ পরিচয়ধারী কয়েকজন। এ সময় ওই বাংলাদেশি নাগরিকদের আওয়ামী লীগ কর্মী আবার জঙ্গি তকমা দিয়ে গ্রেফতারের ভয় দেখাতে থাকেন তারা। এক পর্যায়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিষয়টি মিটমাট করার চাপ দিতে থাকে কথিত সাংবাদিক ও গোয়েন্দা পুলিশের দলটি। আচরণ সন্দেহজনক মনে হলে শুরু হয় বাকবিতণ্ডা। ঘটনাস্থলে এগিয়ে যায় বেশ কয়েকজন বিএসএফ জওয়ান। অবস্থা বেগতিক দেখে পালানোর চেষ্টা করলে আটক করা হয় সাংবাদিক এবং গোয়েন্দা পরিচয়ধারী 3 ভারতীয়কে। কথাবার্তার অসঙ্গতি থেকে জানা যায় ভুয়া পরিচয় দিচ্ছিলেন তারা।
আটকের পর কৃষ্ণগঞ্জ থানায় নেওয়া হয় 3 প্রতারককে। জব্দ করা হয় একটি গাড়ি। আটককৃতরা পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, কলকাতা ও বারাসাতের বাসিন্দা। কৃষ্ণনগর জেলা আদালতের নির্দেশে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাদের। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সীমান্ত পার হওয়া বাংলাদেশি নাগরিকদের সাথে প্রতারণার এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। অনিক রহমান, যমুনা নিউজ। ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 8 জন, আহত হয়েছেন 45 জন। সোমবার ভোররাতে বুলন্দ শহরে হয়েছে এই দুর্ঘটনা। একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় তীর্থযাত্রীদের একটি বাসের। প্রায় 60 জন যাত্রী ছিল ওই বাসটিতে। উত্তরপ্রদেশের কাশগঞ্জ থেকে রাজস্থানের দিকে যাচ্ছিল সেটি। হঠাৎ পেছন থেকে ধাক্কা দেয় একটি কন্টেইনারবাহী ট্রাক। সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় 2টি যানই। উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত অভিযানের নামে জরুরি বিভাগ। হাসপাতালে নেওয়া হয় হতাহতদের। নিহতদের মধ্যে রয়েছেন নারী ও শিশুরাও। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত। ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও ওরেগন। এরই মধ্যে পুড়ে গেছে বিস্তীর্ণ এলাকা। আগুন ছড়িয়ে পড়ছে আবাসিক এলাকায়ও। 5,000-এর বেশি বাড়িঘর খালি করার নির্দেশনা দিয়েছে প্রশাসন। আগুন ভয়াবহ রূপ নিয়েছে ক্যালিফোর্নিয়ার ওয়াইন কান্ট্রি এবং নাপা কাউন্টিতে। ঝুঁকিতে আশপাশের 5 শতাধিক স্থাপনা। ওরেগনের মধ্যাঞ্চলের সতর্কতার আওতায় 4,000 বাড়িঘর। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে 1200-র বেশি ফায়ার সার্ভিস কর্মী। 10টি হেলিকপ্টার দিয়ে ছেটানো হচ্ছে পানি ও রাসায়নিক। শুষ্ক আবহাওয়া ও বাতাসের তীব্রতায় দ্রুত গতিতে ছড়াচ্ছে আগুন। মূলত তীব্র তাপদাহের জেরেই দাবানলের ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। টাইফুন কাজিকের প্রভাবে বিপর্যস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তীর্ণ এলাকা ভিয়েতনামে নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে প্রায় 6 লাখ বাসিন্দাকে। দেশটিতে রোববার ঘন্টায় 166 কিলোমিটার বেগে আঘাত এনেছে টাইফুন কাজিকি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাতিল হয়েছে বহু ফ্লাইট। তীরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে সকল প্রকার নৌযানকে। টাইফুনের প্রভাবে দেশটিতে টানা বৃষ্টি চলছে, এখনো রয়েছে ভূমিধসের শঙ্কাও। টাইফুন কাজিকির প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে চীনের হাইনান প্রদেশ সহ আশপাশের এলাকায় চলছে টানা বৃষ্টিপাত। দেশটির আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে দাঁড়াতে পারে 320 মিলিমিটার পর্যন্ত। ঝোড়ো হাওয়ায় উপড়ে পড়েছে অনেক গাছপালা। বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা। দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতায় কাজ করছে জরুরি বিভাগ। ঘোড়া নয়, ষাঁড়ের পিঠে চড়ে দৌড়, তাও আবার বিনা সাহায্যে। অভিনব এমন প্রতিযোগিতার আয়োজন হয় জার্মানির হাউনশফেনে। রীতি মেনে 4 বছর পর পর আয়োজিত হয় ঐতিহ্যবাহী এই খেলা, যা দেখতে ভিড় জমান দেশ বিদেশের বহু মানুষ। মোট 7 রাউন্ড দৌড়ের পরে বিজয়ের মুকুট উঠে আসে যে কোনো এক প্রতিযোগিতার মাথায়। তবে নিরীহ প্রাণীদের কথা মাথায় রেখে নিষিদ্ধ রয়েছে লাঠি বা চাবুক ব্যবহার। কোনো দড়ি কিংবা লাঠির সাহায্যে নয়, খালি হাতেই বিশালাকার ষাঁড়ের পিঠে চড়ে বেড়াচ্ছেন প্রতিযোগীরা। অংশ নিচ্ছেন দৌড় প্রতিযোগিতায়। সঙ্গে নেই কোনো নিরাপত্তা সামগ্রী। ষাঁড়ের পিঠে চড়ে দৌড়ানোর অভিনব আয়োজনটি জার্মানির বাভারিয়ায়। প্রতি 4 বছর অন্তর অন্তর ঐতিহ্যবাহী খেলাটি অনুষ্ঠিত হয় অঞ্চলটিতে। এটিকে ঘোড়ায় চড়ার সাথে তুলনা করা যাবে না। ষাঁড়ের পিঠে চড়ার অনুভূতি একদম অন্যরকম। এগুলো সত্যিই বিশাল। আপনাকে ষাঁড়ের পিঠে শক্ত করে বসে থাকতে হবে যাতে আপনি পড়ে না যান। এটি কোনো সহজ কাজ নয়। 5টি প্রাথমিক রাউন্ড উত্তীর্ণর পর প্রতিযোগীরা সুযোগ পায় সেমিফাইনালে অংশগ্রহণের। এরপর বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হয় ফাইনাল রাউন্ড। ঘোড়দৌড়ের মতো এই প্রতিযোগিতাতেও পছন্দের ষাঁড়ের ওপর বাজি ধরতে পারেন দর্শকরা। এটি একটি দেখার মতো ঘটনা, কারণ ষাঁড়ের এই দৌড় আপনি প্রতিদিন দেখতে পারবেন না। এটি একটি ঐতিহ্যবাহী ঘটনা। এটি এমন একটি অনুষ্ঠান যা অন্য কোথাও ঘটে না। মেজাজ, পরিবেশ, প্রাণী, সুন্দর মানুষ, সবই দুর্দান্ত। 1983 সাল থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি এখন পরিণত হয়েছে বাভারিয়ায় লোককাহিনী এবং ঐতিহ্যের অংশ হিসাবে। আর তাই দৌড় প্রতিযোগিতার পাশাপাশি কুচকাওয়াজ এবং গান বাজনারও দেখা মেলে সেখানে। রেসে অংশ নেওয়া এসব প্রাণীদের কল্যাণের কথা ভেবে কোনো ধরনের লাঠি বা চাবুক ব্যবহারের অনুমতি দেয় না কর্তৃপক্ষ।
অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ঘুড়ি উৎসব 2025। রোববার রাজধানী কলম্বোর গ্যালফেস গ্রিন পার্কে হয় এই আয়োজন। এ সময় আকাশে ওড়ানো হয় হাজার হাজার রঙিন ঘুড়ি। ভিন্ন ভিন্ন ডিজাইনে বানানো হয় বিশাল আকৃতির সব ঘুড়ি। সৃজনশীলতা ও দক্ষতা প্রদর্শনের এই অনুষ্ঠানে প্রত্যেকটি ঘুড়ি ছিল অন্যটির থেকে আলাদা। কার্টুনের চরিত্র থেকে শুরু করে ইমোজি, নানা রকমের আকর্ষণীয় ঘুড়ি নিয়ে হাজির হন অংশগ্রহণকারীরা। স্থানীয়দের পাশাপাশি বিদেশিরাও অংশ নেন এই উৎসবে। যোগ দেন অন্তত 25টি দেশের মানুষ। পৃথিবীর বুকে নরকবাস, এভাবেই পরিচিত এল সালভাদোরে মার্কিন পরিচালিত কুখ্যাত কারাগার সেকট। স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর চেষ্টাকারী অভিবাসন প্রত্যাশীদের অনেককে মাফিয়া তকমা দিয়ে পাঠানো হয় সেখানে। দিনের পর দিন অন্ধকার ঘরে বন্দি, যখন খুশি মারধর, যৌন নিপীড়ন সহ ভয়াবহ অত্যাচারের শিকার হতে হয় কয়েদিদের। সম্প্রতি সেকট প্রিজন থেকে মুক্তি পাওয়া কয়েকজন বন্দির বর্ণনায় উঠে এসেছে কারাগারের রোমহর্ষক তথ্য। জীবিতদের কবরস্থানে স্বাগতম। এখান থেকে মুক্তির একমাত্র উপায় মৃত্যু। ঠিক এভাবেই অভ্যর্থনা জানানো হয় লাতিন আমেরিকার সবচেয়ে বড় ও কুখ্যাত কারাগার এল সালভাদোরের সেকট প্রিজনে। কারাগারে বন্দী বেশিরভাগ কয়েদেরই অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে নেই কোনো ধরনের সম্পৃক্ততা। অভিবাসন প্রত্যাশী হওয়ার অপরাধে এখানে পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে। সন্দেহভাজন মাফিয়া ট্যাগ লাগানো হয়েছে অনেকের উপর। কেউ কেউ আটক হয়েছে শুধুমাত্র গায়ে ট্যাটু থাকার কারণে। সম্প্রতি এই কারাগার থেকে মুক্তি পেয়েছে 2 শতাধিক বন্দী। তাদের জবানবন্দিতে উঠে এসেছে নির্যাতনের রোমহর্ষক বর্ণনা। আমি কোনো মাফিয়া গ্যাংয়ের সদস্য নই, নিতান্তই সাধারণ একজন নাপিত ছিলাম। যুক্তরাষ্ট্রে গিয়ে নিজের ভাগ্য বদলের স্বপ্ন দেখেছিলাম। আমার মাফিয়া দলের সাথে যুক্ত থাকার কোনো প্রমাণ নেই, তবুও দিনের পর দিন নির্যাতন চালায় তারা। কারাগারে প্রবেশের সাথে সাথেই হাঁটু গেড়ে বসিয়ে মাথার চুল ছেঁটে ফেলা হয়। এরপর শুরু হয় অবর্ণনীয় সব অত্যাচার। হাত পা বেঁধে মারধর, লোহার তৈরি ছোট ছোট হিমশীতল খোপে চাদর তোষক ছাড়াই ঘুমোতে বাধ্য করা, ঘুমের সময় কামরার বাইরে থেকে লাঠি দিয়ে সজোরে আঘাত, দিন রাত সবসময় কামরার তীব্র আলো জ্বালিয়ে রাখা, এমনকি যৌন নির্যাতনও নিত্য ঘটনা এই কারাগারে। যখন তখন আমাদেরকে মারধর করা হতো, দিন রাত আলো জ্বালিয়ে রাখা হতো, আবার কোনো কারণ ছাড়াই দিনের পর দিন অন্ধকার কামরায় বন্দি করে রাখা হতো। ঠিকমতো খাবার পানি দেওয়া হতো না। বাধ্য হয়ে অনেক সময় আমরা সাবান দিয়ে দাঁত ব্রাশ করতাম। প্রতিটি কক্ষে রাখা হয় একসাথে 80 জন বন্দীকে। রুমের ভেতরে খোলা 2টি টয়লেট। তীব্র দুর্গন্ধযুক্ত কামরায় দিন রাতের হিসাব ছাড়াই যেন নরকবাস অসহায় বন্দীদের। বাইরের জগতের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। মারের ভয়ে পানি পান কিংবা শৌচাগার ব্যবহারের জন্য নিতে হয় অনুমতি। বিভিন্ন সময় কারাগারটি পরিদর্শনে যান মানবাধিকার কর্মী, সাংবাদিকরা। ভয়ঙ্কর জীবন থেকে মুক্তি পেতে নানা কৌশলে আকুতি জানায় বন্দীরা। অনেকে নিজেদের রক্ত দিয়ে সাহায্য প্রার্থনা করে লিখে রাখে কারাগারের দেয়ালে। মার্কিন অভিবাসীদের আটকে রাখতে 2023 সালে তৈরি করা হয় কারাগারটি। সেকট প্রিজনের তুলনা করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত জার্মানির কুখ্যাত সব কারাগারের সাথে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।